টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এর আগে তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিনের 3টে করে স্কুলের অল সাবজেক্টের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তুমি যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্বগুলি আলোচনা করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং নাম্বার বিভাজন ঠিক তোমাদের কেমনভাবে হয়ে চলেছে। দেখে নাও তোমাদের যে সিলেবাসে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো হলো, দেখো, দিল্লি সুলতানি, মুঘল সাম্রাজ্য, নগর, বণিক ও বাণিজ্য, এই কটা চ্যাপ্টার তোমাদের রয়েছে। এবার এখান থেকে কীভাবে নাম্বার বিভাজন হবে তার লিস্টটা এইভাবে এখানে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। আমি এর আগের ভিডিওতে এই নাম্বার বিভাজন নিয়ে বলেছি, এই জন্য আর এখানে আর বললাম না। এখানে তোমরা দেখে নিও কীভাবে নাম্বার বিভাজনটা রয়েছে। ঠিক আছে, এবার চলে আসছি আমরা প্রশ্নোত্তর পর্বে। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্নে চলে যাব। দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি, পৃথ্বীরাজ চৌহান, বখতিয়ার খলজি নাকি কুতুবউদ্দিন আইবক? উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, খুতবা কথাটির অর্থ সাষ্টাঙ্গে প্রণাম করা, বন্ধ, ভাষণ নাকি ক্ষমা করা? উত্তর হচ্ছে ভাষণ। পরের প্রশ্ন, দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন কে? উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, আলাউদ্দিন বাহমন শাহের প্রকৃত নাম? উত্তর হচ্ছে হাসান গঙ্গু। পরের প্রশ্ন, ইটালির পর্যটক ছিলেন কে ছিলেন? উত্তর লিখবেন নিকোলা কন্টি। কিতাব অল রিহলা এর রচয়িতা হলেন? উত্তর হচ্ছে ইবন বতুতা। নেক্সট, খলজি বিপ্লব ঘটেছিল কত খ্রিস্টাব্দে? উত্তর লিখবে 1290 খ্রিস্টাব্দে। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? উত্তর লিখবে 1526 খ্রিস্টাব্দে। দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী। পরের প্রশ্ন 10, কবুলিয়ত ও পাট্টা চালু করেন কে? শেরশাহ। এবার দেখো, চলে আসছি পরবর্তী প্রশ্ন। শূন্যস্থান পূরণ করে 1 গুণ 5 সমান 5। পর্তুগিজ পর্যটক ড্যাশ বিজয়নগর পরিভ্রমণ করেন? উত্তর হচ্ছে পায়েজ। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। 3, পাট্টা ও কবুলিয়ত চালু হয়েছিল শেরশাহের আমলে। ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিরিজ খান। ঠিক আছে, শূন্যস্থানগুলো তাদের হয়ে গেল। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন দেখো কি আছে। আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? উত্তর লিখবে মালিক কাপুর। পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? কবে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ? 1576 খ্রিস্টাব্দে। আচ্ছা, এখানে এই যে প্রশ্নটা হবে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল, আর হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। পরের প্রশ্ন, রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? উত্তর লিখবে অবর। পরের প্রশ্ন, তামার মুদ্রা কে চালু করেন? উত্তর লিখবে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, দ্বীন-ই ইলাহি কি? উত্তর লিখবে আকবরের ব্যক্তিগত ধর্মমত। নেক্সট, 4 দাগের প্রশ্ন, 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 2 গুণ 4 সমান 8। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন দেখো কি আছে। পাট্টা ও কবুলিয়ত কি? উত্তর লিখবে কৃষকদের জমির ওপর অধিকার সুনিশ্চিত করতে শেরশাহ কৃষককে যে জমির দলিল দিতেন তা পাট্টা নামে পরিচিত, আর কৃষক পাট্টার বিনিময়ে রাজস্ব দেওয়ার কথা কবুল করে যে দলিল দিত তা কবুলিয়ত নামে পরিচিত। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কেন দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেন? এর ফল কি হয়েছিল? উত্তর লিখবে সুলতান মোহাম্মদ বিন তুগলক দাক্ষিণাত্যকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে এবং মঙ্গল আক্রমণের হাত থেকে রাজধানীকে রক্ষা করতে দিল্লি থেকে দেবগিরিতে, যার নতুন নাম হয় দৌলতাবাদ, রাজধানী স্থানান্তরিত করেন। এর ফলে বহু মানুষের প্রাণহানি হয় এবং অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়। পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া বলতে কি বোঝো? উত্তর লিখবে সুলতান আলাউদ্দিন খলজি সামরিক ব্যবস্থায় দুর্নীতি দূর করতে 2টি প্রথা চালু করেন। এর মধ্যে ঘোড়া চিহ্নিত করার প্রথাকে দাগ এবং সৈন্যদের পরিচয় নথিভুক্ত করার প্রথাকে হুলিয়া বলা হতো। পরের প্রশ্ন, সিজদা ও পাইবস কি? উত্তর লিখবে দিল্লি সুলতান গিয়াসুদ্দিন বলবন তার সভাসদদের জন্য 2টি বিশেষ অভিবাদন প্রথা চালু করেন। এর মধ্যে সুলতানের সামনে নতজানু হয়ে মাথা নত করাকে সিজদা
এবং সুলতানের পায়ে চুম্বন করাকে পায়গস বলা হতো। পরের প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল? যুদ্ধটি কাদের মধ্যে হয়েছিল? উত্তর লিখবে খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। এই যুদ্ধটি মুঘল সম্রাট বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংয়ের মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন, সুলহ-ই-কুল কথার অর্থ কি? উত্তর লিখবে সুলহ-ই-কুল কথার অর্থ হলো সকলের প্রতি সহনশীলতা বা সর্বজনীন শান্তি। মুঘল সম্রাট আকবর এই নীতি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, 4 থেকে 5টি বাক্য উত্তর দাও, যে কোনো 4টি। 3 গুণ 4 সমান 12, প্রতিটি প্রশ্নের মান এখানে 3 করে। সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? দেখো, দিল্লির সুলতান হিসেবে ইলতুৎমিশকে বেশ কিছু গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রথমত, তার সামনে ছিল জালালি, নাসারউদ্দিন কুবাচা এবং আলিমর্দান খলজি, এই 3 প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, বাংলার স্বাধীনতাকামী খলজি মালিকরা তার কর্তৃত্বকে অস্বীকার করছিল। তৃতীয়ত, রাজপুত শাসকরা দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, যা ইলতুৎমিশের শাসনকে আরও কঠিন করে তুলেছিল। এই সব সমস্যার মোকাবিলা করে ইলতুৎমিশ দিল্লিতে তুর্কি শাসনের ভিত্তি মজবুত করেন। পরের প্রশ্ন, টিকা লেখো, মনসবদারি প্রথা। উত্তর লিখবে মুঘল সম্রাট আকবর তার শাসনকালে মনসবদারি প্রথা চালু করেন। আচ্ছা, মনসবদারি প্রথার সঙ্গে তোমরা জায়গিরদারি ব্যবস্থা, এটাও কিন্তু ভালোভাবে করে রাখবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, জায়গিরদারি প্রথা। ঠিক আছে, মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। এই প্রথার মাধ্যমে সরকারি কর্মচারীদের সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রে পদমর্যাদা, বেতন এবং দায়িত্ব নির্ধারণ করা হতো। প্রতিটি মনসবদারের একটি জাত এবং একটি সাওয়ার পদমর্যাদা থাকত। মনসবদাররা নগদ অর্থে অথবা জায়গিরের মাধ্যমে বেতন পেতেন। এই প্রথা মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ও সামরিক কাঠামোকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরের প্রশ্ন, দিল্লি শহরে মিশ্র ধরনের বসতি গড়ে উঠেছিল কেন? দেখো, এর উত্তরটা আমি আর পড়ছি না, ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে। আমি জাস্ট এরপর থেকে উত্তরগুলো জাস্ট ডিসপ্লে করে যাচ্ছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, দেখো এই প্রশ্নের উত্তরটা এখান থেকে আবার লিখবে, তাহলেই হয়ে যাবে। তোমরা ভিডিওটা পজ করে খাতায় সুন্দর করে উত্তরটা লিখে নাও। আশা করি তোমার ভিডিওটা পজ করে সবাই লিখে নিয়েছো। চলো আরো পরবর্তী প্রশ্নে। 5.4, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে, অনেক স্কুলেই কিন্তু এই প্রশ্নটা আসতে চলেছে। ঠিক আছে, উত্তরটা আমি ডিসপ্লে করে দিচ্ছি, ভিডিওটা পজ করে তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও এবং স্টার মার্ক দিয়ে রেখো খাতাতে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নে চলে যাবো। দেখো পরবর্তী প্রশ্নে কি আছে, বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে কি জানতে পারা যায়? দেখো, এই উত্তরটাও ডিসপ্লে হচ্ছে, আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেছি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, এই বিদেশি পর্যটকদের থেকে শুরু করবে, গৌরবময় দিক তুলে ধরে, এত অব্দি লিখলেই কিন্তু এই উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা পজ করে তোমরা সবাই লিখে নিয়েছো। চলে যাবো পরবর্তী প্রশ্নে। 5.6, দাক্ষিণাত্য খত কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে। ঠিক আছে, যেমন করে উত্তরটা লেখানো হয়েছে তোমরা খাতায় সুন্দর করে এরকমভাবে উত্তরটা লিখে নেবে এবং এখানেও কিন্তু তোমরা স্টার মার্ক দেবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 5 গুণ 2 সমান 10, এগুলো বড় প্রশ্ন, 5-এর দাগের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, শের শাহের শাসন সংস্কার সম্পর্কে জানো লেখো। ঠিক আছে, যেগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এগুলো পয়েন্ট ওয়াইজ তোমাদের লেখানো হয়েছে, রাজস্ব সংস্কার, সামরিক সংস্কার, বিচার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, এভাবে পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে, তোমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ কিন্তু পরীক্ষায় উত্তর দেবে এলে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো খুব। তারপরটা দেখো, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। এটাও দেখো তোমাদের পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে, সাম্রাজ্য বিস্তার ও সুসংহতকরণ, প্রশাসনিক সংস্কার, ধর্মীয় নীতি, সাংস্কৃতিক অবদান। ঠিক আছে, এরকম পয়েন্টের উপর কিন্তু লেখানো হয়েছে, তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। চলে আসো পরবর্তী প্রশ্নে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা করো। দেখো, এখানে পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে, যেমন করে লেখানো হয়েছে পয়েন্ট ওয়াইজ, ঠিক তেমন করে তোমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখে ফেলবে। ঠিক আছে, আশা করি লিখে নিয়েছো। চলে আসো পরবর্তী প্রশ্নে। সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা সম্পর্কে যা জানা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে। দেখো, আমি পয়েন্ট কি দিয়েছি দেখো, এখানে হ্রদ ও জলাধার নির্মাণ, খাল খনন, কূপ ও বাবরি এর উদ্দেশ্য। ঠিক আছে, যেমন করে পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে তোমরা কিন্তু ঠিক তেমনভাবে পয়েন্ট ওয়াইজ তোমরা লিখবে। ঠিক আছে, যেমন করে লেখানো হয়েছে তেমন করে লিখবে। আশা করি লিখে নিয়েছো। চলে আসো পরবর্তী প্রশ্নে। জাবতি প্রথা কি বলতে কি বোঝো? আকবরের রাজস্ব ব্যবস্থা কেমন ছিল বর্ণনা করো। তো জাবতি প্রথা এখানে পয়েন্ট করে প্রথমে লেখানো হয়েছে। দেখো দেখো তোমাদের এখানে প্রথমে জাবতি প্রথার সময় লেখানো হয়েছে, তারপরে আকবরের রাজস্ব ব্যবস্থা কেমন ছিল সেই ব্যাপারে তোমার লেখানো হচ্ছে। পরপর রাজস্ব ব্যবস্থা পয়েন্ট করে লেখানো হয়েছে, ভূমি জরিপ, রাজস্ব নির্ধারণ, 10 সালা বন্দোবস্ত,
কৃষকদের অধিকার, কর্মচারী নিয়োগ, এরকম পয়েন্টের উপরে লেখানো হয়েছে। 10 সালা বন্দোবস্ত ভালো করে করবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে দেখো, মধ্যযুগে ভারতের দেশের ভেতর বাণিজ্য ধরনগুলি কেমন ছিল? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমার ভিডিওটা পজ করে সকল লিখে নিয়েছো উত্তরগুলো। এবার দেখো, তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের এই প্রশ্নে যে হুবহু পরীক্ষা দেবে এখন মানে নাই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে, তোমাদের জন্য আরও আমি ইম্পর্টেন্ট সেট নিয়ে আসবো, সেগুলো ভালো করে তোমরা দেখবে। আর অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গায় দেখছো সেটা কিন্তু লিখতে বলবে না। তোমাদের জন্য আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু বলে দিচ্ছি, যেমন তোমাদের যে চতুর্থ অধ্যায় অর্থাৎ দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন, এখান থেকে তোমরা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করবে, ইত্তা কি, কেন সুলতানরা ইত্তা ব্যবস্থা চালু করেছিল, তারপরে বাজার দর নিয়ন্ত্রণ তো তোমাদের করালাম, আলাউদ্দিনের সামরিক অভিযান বর্ণনা করো, মোহাম্মদ বিন তুগলকের 3টি পরিকল্পনা লেখো, এই পরিকল্পনাগুলোর ব্যর্থতার কারণ কি, সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী বর্ণনা করো। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তারপরে তোমাদের যে পঞ্চম অধ্যায় আছে মুঘল সাম্রাজ্য, এখান থেকে তোমরা যেগুলো করবে, জায়গাদের কথা তোমাদেরকে বললাম, তারপরে শের শাহের শাসন ব্যবস্থায় সামরিক সংস্কার কার্যাবলী, তারপরে শাহজাহানের রাজত্বকালে মুঘল শাসনের স্বর্ণযুগ বলা হয়, এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও, ঠিক আছে? এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমাদের যে ষষ্ঠ অধ্যায় আছে নগর বণিক ও বাণিজ্য, এখান থেকে যে বড় প্রশ্ন আছে এগুলো তোমরা করবে মেনলি ভালো করে। মুঘল সম্রাটরা কীভাবে ব্যবসা বাণিজ্যে উন্নতি করেছিল, তারপরে মুঘল আমলে বহির্বাণিজ্য সম্পর্কে লেখো, অন্তঃবাণিজ্য সম্পর্কে লেখো, তারপর দিল্লির সুলতান আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল, তারপরে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল, এগুলো ভালো করে যাবে, ঠিক আছে? তারপরে হুন্ডি কি, খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, এগুলো ভালো করে যাবে, দেখবে পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা আগে বইটা খুঁটিয়ে পড়ে কিন্তু এইসব প্রশ্নগুলো উত্তর করতে যাও। তোমরা ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।